আসসালামু আলাইকুম। শুরুতে একটা প্রশ্ন করি, কেমন আছো সবাই? এবং নিশ্চয় ভালো আছো। এটা প্রশ্ন না, আমরা অনেক সময় কথা বলার সময় যেমন অ্যাক্টিভলি বলি, সেই কথাগুলোকে মাঝে সাঝে আমাদেরকে প্যাসিভ ভাবেও বলতে হয়। কেমন থাকা হচ্ছে ইদানিং, কেমন চলছে, আসা হচ্ছে না কেন, যাওয়া হচ্ছে না কেন। বাংলার ভিতরে আমরা শব্দের ভেরিয়েশন আনার জন্যে, শব্দ উচ্চারণে, এমনকি কথা বলার ভিন্নতা আনার জন্যে প্যাসিভ ভয়েসের আমরা বা কর্মবাচ্য কর্তৃবাচ্যের ব্যবহার আমরা করে থাকি। সেজন্যই ভয়েসের ব্যবহার। তো অনেক সময় অ্যাডমিশন টেস্টে যে প্রশ্নগুলো তোমাদের আসবে, সেই প্রশ্নগুলো কিন্তু কাইন্ড অফ একটু ডিফারেন্ট এবং একটু এক্সেপশনালস, এবং যেটাকে বলা হয় ব্যতিক্রম। তো আমাদের টোটাল পড়ার ফোকাসটা থাকবে ব্যতিক্রম, কিন্তু পাশাপাশি বেসিকটাও জেনে নিতে হবে, কারণ বেসিক দুর্বল থাকলে তার ব্যতিক্রম বা তার চেয়ে যে ঘুরিয়ে আমাদের নিয়ম করার চেষ্টা করবে, সেটা আমাদের কাছে কঠিন করতে পারবে না। শুরুতেই একটা ছোট্ট ভয়েস তোমাদেরকে দেই এবং তোমরা খাতা ধরে ফেলো, খাতা ধরে এটা লিখে ফেলো। ফুটবল ইজ প্লেড ইন দ্য প্লেগ্রাউন্ড। ফুটবল ইজ প্লেড ইন দ্য প্লেগ্রাউন্ড। এটাকে তোমরা অ্যাক্টিভ করো, যেহেতু আমি প্যাসিভে বলেছি। করো তো, দ্রুত করে ফেলো। কি হবে? আচ্ছা, দ্য ফুটবলার্স অথবা দ্য প্লেয়ার্স প্লে ফুটবল ইন দ্য প্লেগ্রাউন্ড। তুমি ফুটবলারও বলতে পারো। ঠিক এভাবে দ্য পেশেন্ট হ্যাড বিন ট্রিটেড ইন দ্য হসপিটাল। এটা যেহেতু প্যাসিভে আছে, অ্যাক্টিভ করতে হলে দ্য ডক্টর ট্রিটেড দ্য পেশেন্ট ইন দ্য হসপিটাল, তাই না? তার মানে আমরা অনেক সময় অবজেক্ট না থাকলে কল্পনা করে অবজেক্ট নিয়ে আসতে হয়, সাবজেক্টের জায়গায় সেটা বসিয়ে আমরা তখন অ্যাক্টিভ করি, তাই না? এই ধরনের যে ব্যতিক্রম জায়গা, সেই জায়গা থেকে প্রশ্ন তোমাদেরকে দিবে। এসিএস এর এই বিশাল ব্যাচে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এবং তোমাদের সাথে দেখা হবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এবং বিশেষ করে তোমাদের ব্যাচের সাথে অনেকে গুচ্ছ প্রস্তুতি নিচ্ছ, কেউ সেকেন্ড টাইমার আছো এবং অনেকে দেখা যাচ্ছে সিইউতে ভর্তি হবে, কেউ এনএস2তে হবে, কেউ হয়তো হাজী দানেশা হবে, কেউ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তিতে হবে। সবার জন্যে, সকলের জন্যে এই প্রস্তুতি একেবারে সমানভাবে কাজে দিবে। অ্যান্ড ইভেন তোমাদের ভেতরে যারা হচ্ছে ফার্স্ট টাইমার, তোমরা ভার্সিটি এক্সামের পাশাপাশি এমনকি বুয়েটে দিবে, অনেকে মেডিকেলে দেবে, আমি কসম করে বলি তোমাদের ঠিক এই পড়াটাই, এই স্টাডিটুকু ভার্সিটি, এমনকি গুচ্ছ, সব ইউনিভার্সিটি এবং মেডিকেল সবগুলির জন্য কাজে দেবে। ঠিক আছে? কারণ গ্রামার তো আর চেঞ্জ করা যায় না, সব জায়গায় সেম গ্রামারই। ঠিক আছে? তবে কম্পিটিটিভ এক্সাম যত জায়গায় আসছে, সেটা হোক বিসিএস, এনটিএসসির এক্সাম, অ্যাডমিশন টেস্ট, মেডিকেল টেস্ট, ভার্সিটির টেস্ট, সব জায়গায় ভয়েস থেকে এক্সাম দেয় না বা কোশ্চেন দেয় না এমন খুবই কম আছে। তো ভাইয়া আজকে তোমাদের সাথে আছি, ভয়েস নিয়ে আলোচনা করব। অবশ্যই যতক্ষণ ক্লাস করব পূর্ণাঙ্গ মনোযোগ সহকারে, বাসার সকল কাজ বন্ধ করে, খাতা কলম নিয়ে একেবারে হৃদয়ের সকল আবেগটুকু উজাড় করে দিয়ে ক্লাস শুরু করো। ঠিক আছে? কারণ এটার উপরে তোমাদের এক্সাম হবে এবং 100 মার্কসের এক্সাম। ঠিক আছে? আমি এদেরকে বলবো যে এই 100 মার্কসের এক্সামে যে ভালো করবে, ভাইয়ার পক্ষ থেকে তার জন্য দোয়া তো থাকবেই, এমনকি তোমাদেরকে টি শার্ট গিফট করা যায় কিনা, ঠিক আছে, সেটা নিয়ে কথা বলবো। সো হোপফুলি একটা ভালো সময় কাটাবো। লেটস গেট স্টার্টেড। ঠিক আছে? থ্যাংক ইউ। সামনের দিকে আগায়। একেবারে বেসিক জায়গা থেকে আমি জাস্ট একটা স্যাম্পল বেসিক তোমাদেরকে দিচ্ছি, তোমরা খেয়াল করে দেখো যে নর্মালি অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে টেন্স অনুসারে করতে হয়। মনে রাখবে, অ্যাক্টিভকে প্যাসিভ করতে হলে টেন্স অনুসারে করতে হয়। মনে আছে দ্বিতীয় ক্লাসের কথা? টেন্সের প্রত্যেকটা স্ট্রাকচার আমরা আলোচনা করেছিলাম। যদি দ্বিতীয় ক্লাসটা না দেখে থাকো, দ্রুত বেগে এখানে এখনই তোমরা প্রয়োজনে পজ করবে, পজ করে আগে দ্বিতীয় লেকচারটা দেখে নিবে। ঠিক আছে? ওখানে আমি আলোচনা করেছিলাম টেন্স, টেন্স প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার এবং সেই টেন্স অনুসারে ট্রান্সলেশন, কিভাবে আমরা একটি সেন্টেন্সকে 12টি সেন্টেন্সে রূপান্তর করেছিলাম। মনে আছে? হি রিডস বুক, হি ইজ রিডিং বুক, হি হ্যাজ রেড বুক, হি হ্যাজ বিন রিডিং বুক ফর 2 hours, he read book, he was reading book, he had read book, he had been reading book, he will read book, he will be reading book, he will have read book and he will have been reading book for 2 hours. এই যে 12টা সেন্টেন্স করে ফেলেছিলাম এবং এগুলোর সাথে আমরা কি করেছিলাম? প্রত্যেকটার সাথে কিন্তু আমরা স্যাম্পলও প্র্যাকটিস করেছিলাম যে বাংলা করলে প্রত্যেকটার বাংলা কেমন হয়। করে, করছে, করেছে, সময় ধরে করছে, করেছিল, করছিল, করলো, সময় ধরে করছিল, করবে, করতে থাকবে, করে থাকবে, সময় ধরে করতে থাকবে, সবগুলো দেওয়া হচ্ছে। ঠিক আছে?
ঠিক সেই অনুসারে আমরা যদি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স সবগুলো প্র্যাকটিস করি কেমন হবে? সবগুলোর অ্যাক্টিভকে প্যাসিভ বানাবো, ঠিক আছে? তো আমরা সবগুলো আলোচনা না করে ফিউচার থেকে যেহেতু প্রশ্ন চলে আসে, প্রেজেন্ট আর পাস্ট তোমরা করবে, আমি শুধু ফিউচারটা দেখাচ্ছি, ঠিক আছে? খেয়াল করে দেখো, একেবারে স্ট্রাকচার অনুসারে ফিউচার ইনডিফিনিট হচ্ছে he will read a book, নিশ্চয় জানো সাবজেক্ট shall will V1 এবং অবজেক্ট, ঠিক আছে? এগুলো ব্যাখ্যা করার কিছু নেই, বেসিক তোমরা জানোই, তারপর আমি দিয়ে দিয়েছি he will read a book, সেটাকে প্যাসিভ করে দেখেছো যে অবজেক্টকে সাবজেক্ট বানিয়েছে, তখন এ দেখো এই বড় হাতের হয়ে গেছে, তাই না? ক্যাপিটাল লেটার, a book will be read by him। তোমরা নিশ্চয়ই জানো কিছু কিছু ভার্ব আছে যেটার মানে প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল সবগুলো সেম, যেমন পুট পুট পুট, রিড রিড রিড, কাট কাট শার্ট, কাট কাট কাট, শার্ট শার্ট শার্ট, অনেকগুলো আছে, তাই না? তো এগুলো পরীক্ষায় কিন্তু অনেক সময় চলে আসে, যেমন হি যদি এরকম হয় আই কাট দ্য ট্রি, আই কাট দ্য ট্রি, এটা কি প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম বলো তো, দ্রুত কমেন্টে জানাও। আই কাট দ্য ট্রি, এটা কিন্তু প্রেজেন্ট এবং পাস্ট দুটোই হয়। আমি যদি বলি আই রিড আ বুক, এটা কিন্তু প্রেজেন্ট পাস্ট দুটোই হয়। কিন্তু যদি এরকম হয় আই অলওয়েজ রিড আ বুক, তখন কিন্তু এটা প্রেজেন্ট। আবার যদি এরকম হয় আই রিড আ বুক লেস ডি, তখন কিন্তু এটা পাস্টে চলে গেছে, কারণ সিম্বলটা দেওয়াই আছে, ঠিক আছে? যতক্ষণ না সিম্বল উল্লেখ থাকে ততক্ষণ রিড দিয়ে যদি আই বা মানে সাবজেক্টিভ যে জায়গা থেকে যদি উল্লেখ করা হয়, তখন এই রিডস কিন্তু প্রেজেন্ট এবং পাস্ট দুটোই হতে পারে, ঠিক আছে? মনে রাখবে এই ছোটখাটো টেকনিক থেকে কিন্তু প্রশ্ন চলে আসে। আচ্ছা, খুব নরমালি পেরে গেলাম বুক উইল বি রেড বাই হিম। ঠিক কন্টিনিউয়াস এর ক্ষেত্রে দেখো হি উইল বি রিডিং আ বুক, সে বই পড়তে থাকবে। প্যাসিভ করে কি হচ্ছে আ বুক উইল বি বিং রেড বাই হিম। তারপর দেখো এটার পারফেক্টে গিয়ে হি উইল হ্যাভ রেড আ বুক। আচ্ছা, একটু উচ্চারণে মাথায় রাখবে, যখন পাস্টে চলে যায় তখন রিড উচ্চারণটা রেড হয়, ঠিক আছে? আচ্ছা, সেইভাবে হি উইল হ্যাভ রিড আ বুক, তখন ওটার প্যাসিভ হচ্ছে আ বুক উইল হ্যাভ বিন রেড বাই হিম। এবং ফাইনালি পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে হি উইল হ্যাভ বিন রিডিং আ বুক ফর 2 hours, সে 2 ঘন্টা যাবত বই পড়তে থাকবে। আ বুক উইল হ্যাভ বিন বিং রেড বাই হিম ফর 2 hours, সবচেয়ে কঠিন, তাই না? এর জন্য ফিউচারটা আমরা দিয়েছি। তাহলে আমি এখন তোমাদের জন্য একটু সময় দিতে চাই, পজ করে ফেলো, দ্রুত পজ করো, করে প্রেজেন্টের এবং পাস্টের যে 8টা হয়, ঠিক আছে? প্রেজেন্টের হচ্ছে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক তোমরা এই শব্দ দিয়ে লেখো, হি রিডস বুক, হি ইজ রিডিং বুক, হি হ্যাজ রেড বুক এবং হি হ্যাজ বিন রিডিং বুক ফর 2 hours। এগুলো সব প্যাসিভ করে ফেলো। ঠিক পাস্টের গুলো প্যাসিভ করে ফেলো, পজ করো, দ্রুত করে প্যাসিভ করে ফেলো, ঠিক আছে? একটু কাজ করতে হবে ভাইয়া, খাতায় লিখতে হবে। শোনো, ক্লাসগুলো করার সময় যদি তুমি লেকচারটা তুলে ফেলো, মানে খাতায় তোলো, এটা কিন্তু অনেক কাজে দেয়, অনেক কাজে দেয়। পুরো লেকচারটায় তোমার রিভিউ হয়ে যায় এবং তোমরা মাঝে সাঝে এই লেকচারগুলো আমাদের গ্রুপে আপলোড করবে, হ্যাঁ? ডিসকাশন গ্রুপে করবে বা মেইন গ্রুপে করবে, আমরা দেখি তোমাদের ক্লাস লেকচার কতটুকু তোলো তোমরা, হ্যাঁ? ঠিক আছে, আর কথা না, পজ করে কাজ শুরু করো। ওকে, নিশ্চয়ই তোমরা পেরেছো, আমি যতটুকু খেয়াল করছি বুঝছি যে তাহলে টেন্স অনুসারে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থেকে একেবারে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস পর্যন্ত একটি সেন্টেন্সকে অ্যাক্টিভ এবং প্যাসিভ গ্রুপগুলো তোমরা জানো, আর ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? এই বেসিক থেকেই ওরা প্রশ্ন দেয়। অনেক সময় ওরা প্রশ্ন এরকম দেয়, নিচের কোনটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এবং প্যাসিভ, এটা খুঁজে বের করো। এমন জিজ্ঞেস করতে পারে কোনটা পাস্ট পারফেক্টের প্যাসিভ রূপে আছে, এটা নির্ণয় করো। খুব বেশি কঠিন প্রশ্ন ওরা দেবে না, ঠিক আছে? কিন্তু উল্লেখ করতে পারাটা খুব জরুরি, ঠিক আছে? আমরা এবার পরবর্তীতে একটু জটিল দিকে যাই, হ্যাঁ? যেটা হচ্ছে টেন্স অনুসারে আমরা নিশ্চয়ই পারবো। 12টা টেন্স চেঞ্জ করব, অ্যাক্টিভ এবং প্যাসিভ, কারণ 12 দুগুণে 24 হয়ে যায়। এখন ঠিক এই ভয়েস চেঞ্জটা শুধুমাত্র এই টেন্সের ভেতরেই সীমাবদ্ধ নয়, এটা আমরা সেন্টেন্স গুলো যেরকম জানি, সেন্টেন্স অনুসারে ওটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে যায়। নিশ্চয়ই তোমরা জানো যে সেন্টেন্সকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মিনিং অনুসারে আর একটা হচ্ছে স্ট্রাকচার অনুসারে। স্ট্রাকচার যখন বড় ছোট হয় তখন সেটা স্ট্রাকচার অনুসারে 3টে ভাগ করেছি, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। আর অর্থ অনুসারে আমরা 5টা ভাগে ভাগ করেছি, নিশ্চয় মনে আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং
এক্সক্লেমেশন, তাই না, এক্সক্লেমেটরি। তো এই পাঁচটা অনুসারে এবং ওই তিনটা অনুসারে কিভাবে অ্যাক্টিভকে প্যাসিভ করতে হয় এবং প্যাসিভকে অ্যাক্টিভ করতে হয় এটা কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে। তোমরা নিশ্চয়ই যখন প্র্যাকটিস করো তোমরা কি এটা করো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ যেমন করো, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করো, প্রশ্ন কিন্তু এভাবেও আসতে পারে, প্যাসিভ দিয়ে বলবে অ্যাক্টিভ করো, ঠিক আছে। সো অবশ্যই জানো দুটো ভাবেই তোমাদের প্র্যাকটিস হয়ে যায়, আর একবার প্র্যাকটিস করে গেলে ইনশাআল্লাহ সমস্যা হবে না। এই প্র্যাকটিসের সাথে যখন কোশ্চেন প্র্যাকটিস করবে বিগত সালের কোশ্চেন দেখবে নিশ্চয়ই ইজি হয়ে যাবে। সো ভয় পাওয়ার কারণ নেই, আমরা সামনের দিকে আগাই, ঠিক আছে। খেয়াল করে দেখো, যখন অ্যাসার্টিভ সেন্টেন্সের দুটো রূপ আছে, একটা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। মনে রাখবে এই সেন্টেন্সগুলোকে আবার অ্যাফার্মেটিভ নেগেটিভ অর্থাৎ ইতিবাচক এবং নেতিবাচক বাক্যে পরিণত করা হয়। দুটো ভাবেই তোমাদের জানতে হবে, তার মানে এই পাঁচটা এখন 10টা হয়ে গেছে, ঠিক আছে। খেয়াল করে দেখো তাহলে অ্যাফার্মেটিভ স্ট্রাকচার অ্যাসার্টিভে কি হয়, সালমান প্লেস ক্রিকেট, সাধারণ বর্ণনা, সালমান হচ্ছে ক্রিকেট খেলে, এর প্যাসিভ হচ্ছে ক্রিকেট ইজ প্লেড বাই সালমান। ভেরি গুড, বুঝতে পেরেছি। নেগেটিভ কেমন, সালমান ডাজ নট প্লে ক্রিকেট, সালমান ক্রিকেট খেলে না, ক্রিকেট ইজ নট প্লেড বাই সালমান। ভেরি গুড, কোনো সমস্যা নেই। ইন্টারোগেটিভের ক্ষেত্রে ডাজ সালমান প্লে ক্রিকেট, সালমান কি ক্রিকেট খেলে, তো সালমান কি ক্রিকেট খেলে, সেখানে আমরা কি দেখছি, সালমান কি ক্রিকেট খেলে কিনা, আচ্ছা কোনো সমস্যা নেই, সবগুলো ঠিক আছে। তারপর দেখো নিচে ইজ ক্রিকেট প্লেড বাই সালমান, তারপর এবার ইন্টারোগেটিভ নেগেটিভে চলে আসছি আমরা, ডাজ নট সালমান প্লে ক্রিকেট, আচ্ছা সালমা হয়ে গেছে তাই না, আচ্ছা সালমা এবং সালমান একই কথা, কোনো সমস্যা নাই, সালমানের বোনই হচ্ছে সালমা। ডাজ নট সালমা প্লে ক্রিকেট, সালমা কি ক্রিকেট খেলে না, ইজ নট ক্রিকেট প্লেড বাই সালমা, তাহলে ঠিক আছে, কোনো সমস্যা হচ্ছে না, সবগুলো বুঝতে পারতেছো, একেবারে বেসিক রুলস অনুসারে হচ্ছে। এবার দেখো ইম্পারেটিভ মানে কি, নির্দেশ সূচক, তাই না, অনুরোধ সূচক, অনুনয় বিনয় করে যদি কাউকে কিছু বলা হয় বা নির্দেশ দেওয়া হয়। আচ্ছা অ্যাফার্মেটিভে প্লে ক্রিকেট, ক্রিকেট খেলো, যাও, আসো, খাও, এরকম আমরা বলে থাকি, তাই না। দেখো অ্যাক্টিভকে এবার প্যাসিভ করতে হলে নতুন একটা নিয়ম যুক্ত হচ্ছে, প্লে ক্রিকেট, ক্রিকেট খেলো, কিন্তু প্যাসিভ করতে গিয়ে দেখো লেট যুক্ত হয়েছে, লেট ক্রিকেট বি প্লেড বাই ইউ। আই হাই, কি হলো কাহিনী, অনেক একটা লেট যুক্ত হলো, তারপর একটা বাই ইউ যুক্ত হলো, তাই না, অতিরিক্ত প্রায় 3টা শব্দ যুক্ত হয়েছে। দিস ইজ আলটিমেট গেম, ঠিক আছে। তাহলে প্লে ক্রিকেট, গো দেয়ার, গো দেয়ার, তোমরা একটু করো তো, গো দেয়ার, এটাকে যদি তোমরা প্যাসিভ করতে চাও, গো দেয়ার, কি করবা, আমরা তোমাদেরকে লিখে দেই, যেখানে দেখতে পাও গো দেয়ার। আচ্ছা গো দেয়ার, এটাকে প্যাসিভ করলে কি হবে, দেখি, লেট দেয়ার বি গান বাই ইউ, তাই না, লেট দেয়ার বি গান বাই ইউ। আচ্ছা তাহলে উত্তরটা লিখি আমরা, লেট দেয়ার বি গান বাই ইউ। আর একটা ভাবে হতে পারে, এটা গো দেয়ার, এটাকে আরেকটা ভাবে হতে পারে এরকম, ইউ আর অর্ডার্ড টু গো দেয়ার, ঠিক আছে, ইউ আর অর্ডার্ড টু গো দেয়ার, এভাবেও চেঞ্জ করা যেতে পারে, ঠিক আছে। তাহলে মাঝে সাঝে তোমরা বুঝে নিবে যদি চেঞ্জ করতে হয়, বিশেষ করে ইম্পারেটিভ, এটা পরীক্ষায় ব্যাপকভাবে আসতে পারে, তোমরা অবশ্যই প্র্যাকটিস করে নিবে। এটা 3 স্টার দিয়ে রাখলাম আমি, হ্যাঁ 3 স্টার, তোমাদের মতো স্মার্ট স্টার আমি দিতে পারি না, ঠিক আছে। আচ্ছা যদি এরকম হয় যে আমি শুধুই নির্দেশ করতেছি যে ডু করো, এটার প্যাসিভ করো, ডু করো, তো প্যাসিভ করলে কি হবে, ডু করো, কি হবে, লেট ইট বি ডান, কেমন হয় বলো তো, এটা হবে হচ্ছে ইউ আর অর্ডার্ড টু ডু, ঠিক আছে, ইউ আর অর্ডার্ড টু ডু, মনে রাখবে ইউ আর অর্ডার্ড টু ডু। ঠিক এভাবে যদি তোমাদের মাঝে সাঝে প্রশ্ন চলেই আসে যে এরকম, লেটস গো ফর এ ওয়াক, এখন খেয়াল করো এটাও ইম্পারেটিভ সেন্টেন্স নিশ্চয়ই, তো ইম্পারেটিভ ঠিক আছে, কিন্তু ইম্পারেটিভ হলেও কি হয়েছে,
খেয়াল করছো লেটস দিয়ে যুক্ত হয়েছে। আচ্ছা লেটস গো ফর এ ওয়াক, এটাকে প্যাসিভ করে ফেলো। লেটস গো ফর এ ওয়াক, প্যাসিভ করে ফেলো, দ্রুত করে ফেলো, কি হবে? হ্যাঁ আচ্ছা দেখো লেট এ ওয়াক বি গান ফর, সরি ফর হবে, লেট এ ওয়াক বি গান ফর বাই আস। খেয়াল করছো লেট বসে গেছে, কারণ লেটই বসে যায়, এই অবজেক্ট তখন সাবজেক্টের জায়গায় চলে আসছে লেট এ ওয়াক, আর গো থাকলে তো বি গান হয়ে যায়, আর দেখো বাই বসে গেছে। আচ্ছা লেট এ ওয়াক বি গান ফর বাই আস। আচ্ছা দাঁড়া তো, লেট এ ওয়াক বি গান ফর বাই আস, থিওরির বাই বসেছে আর নর্মাল সরি বাই থিওরির বসেছে, আর এখানে তো নিশ্চয়ই এ ছিল, তোমরা খেয়াল করেছো। আচ্ছা তো পরবর্তী অপশনে গিয়ে আরো একটু দেখি আমরা আরো দু একটা প্র্যাকটিস করে দেখি পারবা কিনা তোমরা, যে প্লিজ কাম হেয়ার, এটাকে যদি তোমরা প্যাসিভ করতে চাও, প্লিজ কাম হেয়ার ইম্পারেটিভ সেন্টেন্স, কি হবে? তাহলে এরকম রিকোয়েস্ট হবে, তাই না? ইউ আর রিকোয়েস্টেড টু কাম হেয়ার, ইউ আর রিকোয়েস্টেড টু কাম হেয়ার। খেয়াল করছো রিকোয়েস্ট রয়ে গেছে, প্লিজ ব্যবহার হয়েছে, তাই ইউ আর রিকোয়েস্টেড টু কাম হেয়ার। ঠিক এইভাবে যদি জাস্ট ডু ব্যবহার করা হয় তাহলে ইউ আর অর্ডারড টু ডু। খেয়াল করছো কত চেঞ্জ হচ্ছে? আচ্ছা তাহলে আমরা নিশ্চয়ই পারবো ইনশাল্লাহ, আর সমস্যা হবে না আমাদের এখন পারার ক্ষেত্রে। এখন তোমাদের কাজ হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করে সবগুলোকে ইজি করে ফেলা। হ্যাঁ ঠিক আছে, আমরা সামনের দিকে আগাই। ঠিক দেখো লেট ক্রিকেট বি প্লেড বাই ইউ। আচ্ছা যদি ইম্পারেটিভ নেগেটিভ হয়, আচ্ছা ইম্পারেটিভ নেগেটিভ হলেও আমরা যতটুকু দেখছি যে ডোন্ট প্লে ক্রিকেট নিষেধ করছে, ডোন্ট প্লে ক্রিকেট। আচ্ছা ডোন্ট প্লে ক্রিকেট, ক্রিকেট খেলো না, তখন বলছে লেট নট ক্রিকেট বি প্লেড বাই ইউ। ঠিক আছে, তো পরীক্ষায় আসার মতো সবচেয়ে ইম্পর্টেন্ট, ইন্টারেস্টিং এবং ক্রুশিয়াল তোমাদের জন্য সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ এবং ইম্পারেটিভ, এক একটা কয়টা করে হলো? দুইটা হয়ে গেল। দেখি তারপরে আর আছে কিনা, পরের দিকে যদি থাকে তাহলে সেটাও আমরা একটু দেখি। এখন দেখো ব্যতিক্রমের আরেকটা ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেনের ব্যবহার। ঠিক আছে, ডব্লিউএস কোশ্চেনের ব্যবহার পরীক্ষায় অনেকবার এসেছে, ডব্লিউএস কোশ্চেনের ব্যবহার, এবং অনেক বেশি এক্সেপশনাল, পরীক্ষায় সেভারাল টাইমস এসছে। কাজ হচ্ছে যেমন মেডিকেল টেস্টে আসছে, ভার্সিটি টেস্টেও আসছে। তোমাদেরকে আমি একটা দিয়ে দেখি পারো কিনা, ট্রাই করো। হ্যাঁ কি হবে দেখি, হু কলস মি, মেক ইট প্যাসিভ করে ফেলো, দ্রুত 1 মিনিট সময়, দ্রুত করে ফেলো। হু কলস মি, কে আমাকে ডাকে, তাই না? কে ডাকে? এই মুহূর্তে ক্লাস করতে বসেছো, এখন কেউ ডাকছে তোমাদেরকে? সব বন্ধ করে দাও, সব ডাক বন্ধ করে দাও, ডাক বন্ধ করে এটাকে প্যাসিভ করে ফেলো। কলস মি কি হবে? কি হবে বলো তো? আচ্ছা আমি করে দিচ্ছি, বাই হোম, কেউ আবার হোমই দিও না। হ্যাঁ বাই হোম, অনেকে হোমই দিয়ে দেয়। বাই হোম am I called, বাই হোম am I called, কার কর্তৃক আমাকে ডাকা হয়, তাই না? কার দ্বারা আমাকে ডাকা হয়, কার দ্বারা আমাকে ডাকা হয়। ঠিক আছে, ঠিক এটাকে যদি আবার খুব বড় করে বলতাম, হু ইজ কলিং মি, এটা হচ্ছে, এই প্রশ্নটা মেডিকেলে 15তে আসছিল, আর এই প্রশ্নটা মানে 16তে এসেছিল, পরপর এই ডব্লিউএস কোশ্চেন থেকে দিয়েছে, তাই? ঠিক আছে, হু ইজ কলিং মি, তাহলে এটাকে চেঞ্জ করো, কি হবে? বাই হোম am I being called? ঠিক আছে, by whom am I being called, কার কর্তৃক বা কার দ্বারা আমাকে
ডাকা হচ্ছে, ঠিক আছে? এই যে চেঞ্জ, তাহলে ডব্লিউএইচ কোশ্চেন থেকে আমাদের নর্মালি যদি এভাবে প্রশ্ন আসে, আরো দু একটা প্র্যাকটিস যদি আমরা একটু করি দেখি, তাহলে সেই প্র্যাকটিসটা আমাদের কাছে কতটুকু ইজি হবে সেটা বুঝি একটু। পরবর্তী একটা পেজ তোমাদের জন্য নিয়ে আমি একটু প্র্যাকটিস করে দেখি। আচ্ছা, ডব্লিউএইচ কোশ্চেন থেকে যদি এরকম হয়, whom do you like, তুমি কাকে পছন্দ করো? কাকে পছন্দ করো বলতে পারো? তোমাদের কাছে তো এখন এমন হয় যে কাকে পছন্দ করো, কাকে ভালোবাসো, এটা বললে ভয় পেয়ে যাও, তাই না? এই প্রশ্ন করলে কেন? কাকে পছন্দ করো? নিশ্চয় আমাকে পছন্দ করো, তোমার বাবা মাকে পছন্দ করো, সৃষ্টিকর্তাকে পছন্দ করো, ভালো কাজকে পছন্দ করো। পছন্দ করা মানেই খারাপ না, ভালোবাসা মানে খারাপ না। লাভ is a blessing word. Love, the word comes from above. এটা স্বর্গ থেকে এসেছে, ঠিক আছে? সো ভালোবাসাকে সঠিক জায়গায় ব্যবহার করলে ভালোবাসা নিশ্চয়ই ভালো, ঠিক আছে? আচ্ছা, whom do you like, এটাকে প্যাসিভ করলে কি হবে? খেয়াল করে দেখো, who is liked by you. Who is liked by you, কাকে দ্বারা তোমাকে পছন্দ করা হয়? What do you want, তুমি কি চাও? তো কি হচ্ছে দেখো, what is wanted by you, তোমাকে দ্বারা কি চাওয়া হয়। তো নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা যে এখন কিভাবে তোমাদের হচ্ছে পরবর্তী অপশনে গিয়ে বুঝে নিতে হবে, ঠিক আছে? ডব্লিউএইচ কোশ্চেন থেকে প্রায় এই ধরনের ডিস্টার্ব তোমাদের করবে। এই দেখো, আমি তোমাদের এখানে একটা প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি, দেখো বুঝতে পারো কিনা। হু ইজ কলিং মি, যেটা একটু আগে প্র্যাকটিস করালাম। কি হবে তাহলে? পরবর্তী এখানে উত্তর তো দিয়েছো, করে ফেলো। হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, খেয়াল করে দেখো, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাসেজ। এই গ্লাসেজ মানে কিন্তু মানে জাস্ট হচ্ছে এই যে পানি খাওয়ার গ্লাসেজ না, চোখে দেওয়ার গ্লাস। তোমরা কিছু কিছু শব্দ জেনে থাকবে যে শব্দগুলো জন্ম হয়েছে প্লুরাল হিসেবে, ঠিক আছে? কিছু কিছু শব্দ মুখস্থ রাখবে প্লিজ, দরকার নোট করে ফেলবে, হ্যাঁ? এইসব কথাগুলো গুরুত্বপূর্ণ। গ্লাসেজ মানে চশমা, হ্যাঁ, যেটাকে স্পেকটেকলসও বলা হয়। গ্লাসেজ মানে চশমা। উচ্চারণ যেরকম যে আমার চশমা কোথায়, ওয়ার আর মাই গ্লাসেস, নট ওয়ার ইজ মাই গ্লাস। ওয়ার ইজ মাই গ্লাস মানে হচ্ছে আমার পানি খাওয়ার গ্লাস কোথায়, বা আমার পানি পান করার গ্লাস কোথায়। ওয়ার আর মাই প্যান্টস, এরকম কিছু শব্দ আছে জানো, যে এই যে প্যান্ট, এটা প্যান্টস বলতে হয়। এই যে গ্লাসেস, তোমরা হেডফোন কানে দিয়ে হয়তো ক্লাস করছো, সেখানে হেডফোনস উচ্চারণ করতে হয়। সিজার্স, এই যে কাঁচি, তোমরা বায়োলজির জন্য ব্যাঙ কাটো, তাই না? অনেক কিছু কাটতে হয়, তো এই সিজার্স উচ্চারণ করতে হয়। আচ্ছা, ঠিক এভাবে সিজার্স, প্লায়ার্স, প্লায়ার্স, এটা কি জানো? এই যে তোমরা কাটো, প্লায়ার্স বলো, তাই না? মানে তার কাটতে হয়, প্লাশ বলো নাকি অনেক সময়, প্লায়ার্স। সো প্লায়ার্স, সিজার্স, হেডফোনস, গ্লাসেস, প্যান্টস, হেডকোয়ার্টার্স, এরকম অনেক শব্দ আছে যেগুলো নর্মালি জন্ম হয়েছে প্লুরাল হিসেবে, ঠিক আছে? ওরা কখনো সিঙ্গুলার হতে জানে না। সো সেই কারণে দেখো, বাই হুম হ্যাভ দ্য গ্লাসেস বিন ব্রোকেন, হু উইল হেল্প ইউ, এটাকে একটু প্যাসিভ করে ফেলো, হু উইল হেল্প ইউ। অর্থাৎ ডব্লিউএইচ কোশ্চেনকে আমরা পুরো পোস্টমর্টম করে ফেলবো, কারণ বিগত সালের প্রশ্ন অ্যানালিসিস করে দেখা গেছে যে প্রত্যেকটা সালেই ডব্লিউএইচ কোশ্চেন এসেছিলই, আসছেই। সো কেন ডব্লিউএইচ কোশ্চেন আমরা প্র্যাকটিস করবো না? এই যে ডব্লিউএইচ কোশ্চেন, তারপর হচ্ছে এই যে আমরা একটু আগে করলাম ইম্পেরেটিভ সেন্টেন্স, তারপর হচ্ছে মানে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই সমস্ত জায়গা থেকে প্রশ্নগুলো আসে, ঠিক আছে? আচ্ছা, হু উইল হেল্প ইউ কি হবে তাহলে? কি হবে বলো? হু উইল হেল্প ইউ, বাই whom will you be helped, তাই না? বাই whom will you be helped, নিশ্চয়ই বুঝতে পারছো, সমস্যা হওয়ার কথা না। আচ্ছা দেখো, উত্তরগুলো চলে আসছে। বাই whom am I being called, পরবর্তী হচ্ছে বাই whom will you be helped। থ্যাংক ইউ সো মাচ। তাহলে ডব্লিউএইচ কোশ্চেন নিয়ে আর সমস্যা হবে না। ডব্লিউএইচ কোশ্চেনের এই যে হুমের যে বিষয়টা, আচ্ছা হুমের বিষয়টা যখন তোমরা দেখছো যে যদি কঠিন হয়ে যায়,
দেখো whom did you see on the road, কাকে তুমি রোডে দেখেছিলে। আচ্ছা, তারপর whom is he teaching English, কাকে সে ইংলিশ শেখাচ্ছে। মানে আমি কাকে ইংলিশ শেখাচ্ছি, তাই না? তোমাদের ভেতরে কাকে ইংলিশ শেখাচ্ছি। আচ্ছা, করে ফেলো তোমরা, পারো কিনা, আমি একটু পরে উত্তর তোমাদেরকে দিয়ে দিচ্ছি এখানে। হুম ব্যবহার হয়েছে দুইটাই, তাহলে আমরা খেয়াল করলাম হু ব্যবহার হলে বাই হুম হচ্ছে, আর হুম থাকলে আবার হু হয়ে যাচ্ছে, তাই না? ইন্টারেস্টিং। হোয়াট থাকলে হোয়াট বসে যায়, ওয়েন থাকলে ওয়েন বসে যায়, ওয়াই থাকলে ওয়াই বসে যায়, মানে টোটাল ডব্লিউএস কোশ্চেন, শুধু হু এবং হুমটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, ঠিক আছে, আগাও। আচ্ছা দেখি, ওই যে খেয়াল করো, হু ওয়াজ সিন বাই ইউ অন দ্য রোড, কাকে দেখা হয়েছিল তোমার দ্বারা রোডে। তারপর খেয়াল করে দেখো, হু ইজ বিং টট ইংলিশ বাই ইউ, ভেরি গুড, কঠিন না, তাই না? হোয়াট উইজ দিয়ে কি হয়, হোয়াট ডু ইউ ওয়ান্ট, which book do you like। আচ্ছা, এই দুটো একটু করে ফেলো। প্রথমে তোমরা ট্রাই করো, সময় কিন্তু only 30 seconds দুটো করার জন্য, just I will give 30 seconds, প্লিজ think। যেহেতু ডব্লিউএস কোশ্চেন করে ফেলেছো, আর কথা নাই, দ্রুত করো। পেরেছো নিশ্চয়ই। আচ্ছা দেখি উত্তর, what is wanted by you, which book is liked by you। আচ্ছা, ইনশাআল্লাহ from now on আশা করছি, I'm expecting very much that you will not face any problems regarding the WS question to change active into passive or passive into active, okay? So let's move on, okay? সামনের দিকে আগাই। আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল এর ক্ষেত্রে I saw him reading a book। আচ্ছা খেয়াল করে দেখো এখানে কি হচ্ছে, এখানে I saw him reading a book, এখানে saw him পাস্টে আছে, রিডিং, একটা পার্টিসিপল ব্যবহার হয়ে গেছে, তাই না? যে আমি তাকে বই পড়া অবস্থায় দেখেছিলাম। আর দ্য হেডমাস্টার হার্ড আস স্টাডিং ইংলিশ, হেডমাস্টার শুনেছিল আমাদেরকে যে আমরা ইংলিশ স্টাডি করছি, তাই তো? আচ্ছা, হার্ড এখানে যেহেতু ভার্ব আছে, স্টাডিং নতুন করে যুক্ত হয়েছে। আচ্ছা দেখি উত্তরগুলো কি হয়। He was seen reading a book by me, তার মানে হচ্ছে he was seen, অর্থাৎ প্রথম এখানে যেটা হয়েছে যে he, এখানে সাবজেক্ট যেহেতু আছে, সেজন্য সাবজেক্ট যেহেতু আছে, ওরা দেরি না করে কি করেছে, he was seen reading a book by me করে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা কি হবে, এখানে আস আছে, আমরা সাবজেক্ট বানিয়ে ফেলি, উই ওয়ার হার্ড স্টাডিং ইংলিশ বাই দ্য হেডমাস্টার, ঠিক আছে? বাই দ্য হেডমাস্টার। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে চেঞ্জটা কোথায় হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলেই হচ্ছে হি ওয়াজ সিন রিডিং আ বুক বাই মি, এবং উই আর হবে না, এটা অবশ্যই উই ওয়ার হার্ড স্টাডি ইংলিশ বাই দ্য হেডমাস্টার, ঠিক আছে? তোমরা অবশ্যই এটাকে আর না দিয়ে ওয়ার করে ফেলবে। হ্যাঁ, এটা ওয়ার করে ফেলবে, ঠিক আছে, যেহেতু পাস্টে আছে। তাহলে তোমাদের আর সমস্যা হওয়ার কথা না। দেখি তারপরে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইতিপূর্বে প্র্যাকটিস করলাম কি, নর্মাল প্র্যাকটিস হচ্ছে সেন্টেন্সের ভেতরে, তাই না? বিশেষ করে আমাদের প্রবলেম হয়েছিল হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ইন্টারোগেটিভ সেন্টেন্স সলভ করতে গিয়ে এবার ডব্লিউএস কোশ্চেন কিন্তু ইন্টারোগেটিভের সবচেয়ে বড় পার্ট, তাই না? ডব্লিউএস কোশ্চেন দিয়েই নর্মালি প্রশ্ন করা হয়। আর হচ্ছে ইম্পেরেটিভের ক্ষেত্রে লেটের ব্যবহার এবং অনুনয়, বিশেষ করে রিকোয়েস্ট করা, আর হচ্ছে নির্দেশ করা। এখানে কিছু সাবজেক্ট কল্পনা করতে হচ্ছে, কিছু অবজেক্ট কল্পনা করে আমাদের আনতে হচ্ছে। আচ্ছা, এখন কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে? আমরা নিশ্চয়ই জানি যে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে দুটি সেন্টেন্স থাকে, আবার কমপ্লেক্সেও দুটি সেন্টেন্স থাকে। তো কমপ্লেক্স হচ্ছে দুটো ক্লজ থাকে, একটা ক্লজ আর একটার উপর নির্ভরশীল থাকে, আর কম্পাউন্ডের ক্ষেত্রে দুটি সম্পূর্ণ স্বাধীন ক্লজ থাকে, ঠিক আছে? কমপ্লেক্সে দুটি ক্লজ থাকে, একটি ক্লজ আরেকটার উপর নির্ভরশীল থাকে, একটা স্বাধীন একটি পরাধীন ক্লজ থাকে। আর কম্পাউন্ডের ক্ষেত্রে যেটা হয় দুটোই স্বাধীন ক্লজ থাকে, ঠিক আছে? এইটুকুই ডিফারেন্স আপাতত বুঝতে হচ্ছে। আচ্ছা, কমপ্লেক্সের ক্ষেত্রে দেখো মেইন ক্লজ,
কি বলছে অবজেক্ট সাবজেক্ট ফর্ম অক্সিলারি জাস্ট কিছু থিওরিটিক্যাল কথা I know that he did the work খেয়াল করে দেখো I know that he did the work এখানে I know একটা সেন্টেন্স he did the work আর একটা সেন্টেন্স that এটাকে যুক্ত করেছে রাইট সো that এখানে যুক্ত করার কারণে এটাকে আমরা বলছি যে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে ওকে এখন এটার প্যাসিভ কি হবে people say that the lion is the king of beast people say একটা সেন্টেন্স হয়েছে এবং lion is the king of the beast এটা আরেকটা সেন্টেন্স হয়েছে কমপ্লেক্স এই সেন্টেন্সগুলো চেঞ্জ করার নিয়ম দেখো কত সহজ it is known to me that the work has done by me আচ্ছা the work was done by him ও যেহেতু হি আছে তাই ঠিক আছে আচ্ছা তাহলে আমরা বুঝতে পারছি it is known I know এটাকে চেঞ্জ করেছে it is known to me আচ্ছা I know that he did the it is known to me এখন it is known to me অথবা it is known to us দুটোই দিলে হবে ঠিক আছে অথবা যদি টোটালি না দাও it is known that it is known that the work was done by him দিলে হবে অথবা it is known to me অথবা us যেটা যুক্ত করা হয় সেটা দিলে হবে people say that the lion is the king of the beast সেক্ষেত্রে কি হচ্ছে দেখো আচ্ছা it is said that the lion is the king of the beast আচ্ছা এরপরে দেখো আরো কিছু নতুন শব্দ আমরা পেয়েছি he told me that he had done the work I was told that the work had been done by him তাহলে অ্যাক্টিভ কে প্যাসিভ করলাম অ্যাক্টিভ কে প্যাসিভ করলাম আরেক ঝলক একটু দেখে নাও বুঝো কিনা সবগুলো হ্যাঁ পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে হ্যাঁ 100 মার্কসের প্রশ্ন এবং ইনশাআল্লাহ এই নিয়মের বাইরে গিয়ে না দেখবে ডব্লিউএস কোশ্চেন থেকে একাধিক প্রশ্ন চলে আসছে ইম্পেরেটিভ থেকে আসছে আবার বিশেষ করে এই কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স থেকে প্যাসিভ করার জন্য কোন কোন রুলস ফলো করতে হয় এবং বেসিক ব্যতিক্রমের জায়গাগুলো কি সেগুলোই ঠিক আছে তাহলে একটু অফ যায় তোমরা বুঝে নাও ভালো করে ওকে ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা সামনের দিকে আগাই ইনট্রানজিটিভ ভার্ব প্রথম প্রশ্ন হচ্ছে ডু ইউ নো ইনট্রানজিটিভ তুমি কি ইনট্রানজিটিভ চেনো সত্যি চেনো প্রবলেমে পড়ে যাবে কিন্তু হ্যাঁ ইনট্রানজিটিভ না জানলে কিন্তু সত্যি প্রবলেম হবে তোমাদের দেখি ইনট্রানজিটিভ চেনো কিনা সেটা তোমাদের উপর টেস্ট করে দেখতে চাই হি গোস টু স্কুল একটা সেন্টেন্স তারপর আরেকটা সেন্টেন্স লিখছি হি লাইকস স্কুল এই একটা ভার্ব আর এই একটা ভার্ব দুটো ভার্ব এখানে দিয়েছি তোমাদের কাজ হচ্ছে ভালো করে বুঝে বলবে যে কোনটা কোন ভার্ব হ্যাঁ আচ্ছা তো এটা যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমি বুঝবো তোমরা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ বোঝো না আচ্ছা হি গোস টু স্কুল হি লাইকস স্কুল তোমাদের কাজ হচ্ছে এটা বলো আগে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ আর হচ্ছে ট্রানজিটিভ অপশন দিলাম এবং এটাও হচ্ছে ইনট্রানজিটিভ এবং ট্রানজিটিভ অপশন দিলাম সময় দুটো মিলে হচ্ছে 10 সেকেন্ডস উত্তর দাও দ্রুত হি গোস টু স্কুল ট্রানজিটিভ ভার্ব না ইনট্রানজিটিভ ভার্ব মানে গোস যেটা আছে হি লাইকস স্কুল ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ কনফিউজড হয়ে যাও কোনটা হয় বলো তো আচ্ছা তোমরা যেটা উত্তর দিচ্ছ আমি যতটুকু বোঝাই দেই তোমাদেরকে হি গোস টু স্কুল এই গোস ভার্বের কাছে তুমি একটু প্রশ্ন করো দেখো ওয়্যার দিয়ে প্রশ্ন উত্তর করা যায় আমরা তোমাদেরকে কমন থিওরি দিয়ে যেটা অ্যাডভার্ব চেনার ক্ষেত্রে বুঝিয়ে দেই সেটা হচ্ছে যে এমপিটি যেটাকে বলা হয় ম্যানার প্লেস এবং টাইম এবং ডব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে বলা হয় সে বিশেষ করে when where why এবং how এই প্রশ্নগুলোর উত্তর যদি কোনো ভার্বের কাছে করে পারা যায় তাহলে বুঝে নিতে হবে ওই ভার্বের পরে কিন্তু অ্যাডভার্ব আছে অর্থাৎ হি গোস টু স্কুল এই এই ফ্রেজটা এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করেছে সে কারণে বুঝছি যে ভার্বের অবজেক্ট থাকে না সেটা ইনট্রানজিটিভ ভার্ব অর্থাৎ গোস কোনো সন্দেহ ছাড়া ইনট্রানজিটিভ আর লাইকস
যে ভার্বের কাছে হোয়াট এমনকি হুইচ এবং হু দিয়ে প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় সেটাকে বলা হয় তার অবজেক্ট, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট আছে সে হচ্ছে ট্রানজিটিভ। সোজা বাংলায়, হ্যাঁ বুঝে নিও, যে ভার্বের অবজেক্ট আছে সে হচ্ছে কি হবে ট্রানজিটিভ, আর যে ভার্বের অবজেক্ট নাই সে ইনট্রানজিটিভ। বাংলায় যেটাকে বলে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে? সমাপিকা ক্রিয়া হচ্ছে যার অবজেক্ট আছে, আর অসমাপিকা ক্রিয়া হচ্ছে যার অবজেক্ট নেই। যদি আমরা বলি এরকম যে কাম হেয়ার, এখানে এসো, এই যে কাম এবং হেয়ার, এই হেয়ারটা কিন্তু এখানে অবজেক্ট নয়, এই হেয়ার হচ্ছে অ্যাডভার্বের কাজ করেছে, ঠিক আছে? কিন্তু যদি এরকম হয় আই ইট রাইস, আই ইট রাইস, আমি কি খাই, ভাত খাই, এখানে ইটের অবজেক্ট আছে, ঠিক আছে? আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি, আমি কি খেলি, ক্রিকেট খেলি। দেখো এই প্লে ভার্বের অবজেক্ট আছে, তাহলে অবজেক্ট থাকলে কি হচ্ছে ট্রানজিটিভ। আর যদি হয় আই প্লে হেয়ার, আমি এখানে খেলি, এই প্লে এখন নর্মালি ইনট্রানজিটিভ হয়ে গেছে। একটু ডিসটেন্সটা আর একটু ভালো করে বোঝো। দেখো যদি এরকম হয় হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে। আর যদি এরকম হয় আই বা হি প্লেস হেয়ার অ্যান্ড দেয়ার, সে এখানে সেখানে খেলে। এখন এই প্লেস আর এই প্লেসের অবজেক্ট আছে তাই ও ট্রানজিটিভ, আর এই প্লেসের অবজেক্ট নাই তাই ও ইনট্রানজিটিভ। এটা ভাইয়া অ্যাডভার্বের কাজ করে, বুঝতে পারো এটা? দেখো একই প্লেস, কোনো চেঞ্জ হচ্ছে না, একটা অবজেক্ট আছে তাই ট্রানজিটিভ, আর একটা অবজেক্ট নাই তাই ইনট্রানজিটিভ। এরকম প্রচুর শব্দ তোমরা চেঞ্জ করে শিখে নিবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা একটু সামনের দিকে আগাই। She looks after the orphans. The orphans are looked after by her. The students will abide by the discipline. খেয়াল করে দেখো, the discipline will be abode by him. চেঞ্জটা কেমন? abode by him. তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কেন এই চেঞ্জটা হচ্ছে। যেখানে দুটো বাই, কারণ একটা অ্যাভয়েড বাই নিজের শব্দ, পরে আর একটা বাই যুক্ত হয়েছে। দ্য অরফ্যান্স আর লুকড আফটার বাই হিম, লুক আফটার তো শব্দই, আর থিওরিটিক্যালি বাই বসেছে, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারছো। আচ্ছা, রিফ্লেক্সিভের ক্ষেত্রে দেখো হি কিলড হিমসেলফ। তোমরা নিশ্চয়ই রিফ্লেক্সিভটা বোঝো যে রিফ্লেক্সিভ জিনিসটা কি। যে রিফ্লেক্সিভ হচ্ছে যদি কোনো ভার্বের সাথে সেলফ যুক্ত হয়, ভার্বের পরে সেলফ যুক্ত কোনো অবজেক্ট চলে আসে, ঠিক আছে? ওই যে হি কিলড হিমসেলফ, সে নিজে তাকে হত্যা করেছে। হ্যাঁ, তো রিফ্লেক্সিভ এটা চেঞ্জ করতে হবে কিভাবে? রায়ান সিলেক্টেড হিমসেলফ অ্যাজ দ্য প্রেসিডেন্ট। রায়ান নিজেকেই প্রেসিডেন্ট ঘোষণা করেছে, হ্যাঁ, আমাদের নির্বাচন, তাই তো? আচ্ছা, ঠিক। এর চেঞ্জটা দেখো কিভাবে হচ্ছে। হি ওয়াজ কিলড বাই হিমসেলফ এবং রায়হান ওয়াজ ইলেক্টেড by himself as president. আচ্ছা, তাহলে রিফ্লেক্সিভের চেঞ্জটাও পরীক্ষায় সেভারাল টাইম আসছে। আচ্ছা, ফ্যাক্টিটিভ অবজেক্ট এবং কমপ্লিমেন্টারি অবজেক্ট যেটা হয়, মানে অতিরিক্ত অবজেক্ট যদি চলে আসে, হ্যাঁ, খেয়াল করে দেখো দুটো অবজেক্ট একসাথে আছে। হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস, আর উই মেড হিম ক্যাপ্টেন, হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস। আচ্ছা, হি কল্ড ইট লরেল, ইট ওয়াজ কল্ড লরেল বাই হিম। তোমরা স্পেশালি এটার নিশ্চয়ই ব্যবহার ইতিমধ্যে শিখেছো যে কিভাবে এই চেঞ্জটা করতে হয়। চেঞ্জের জায়গাটা তোমরা একটু বুঝে নাও। আচ্ছা, খেয়াল করে দেখো, হি টিচেস আস ইংলিশ। তিনি, আমরা বলি তিনি আমাদেরকে ইংলিশ শেখান। মনে করো তোমার বাড়ি ভাইয়া, হ্যাঁ, মানে বাড়ি ভাইয়া আমাদেরকে ইংলিশ শেখান। আচ্ছা, খেয়াল করে দেখো দুটো অবজেক্ট হয়ে গেছে, তাই তো? আস এবং ইংলিশ। তো নর্মালি দেখো আসকে আমরা সাবজেক্ট বানাইলে তখন উই হয়ে যায়, আর টিচ যেহেতু প্রেজেন্টে আছে তাই আর দিলাম, এবং এখানে টথ, TUGHT, টথ ইংলিশ বাই হিম। খেয়াল করছো? সো দুটি অবজেক্ট আসলে অনেক সময় ডিস্টার্বটা হতে পারে। আমরা আশা করছি এই ধরনের ডিস্টার্বের শিকার ইনশাল্লাহ হব না, আমরা সবকিছু পেরে যাব, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা সামনের দিকে আরেকটু আগাই, দেখি কিভাবে বুঝি। কগনিট অবজেক্ট,
কগনেট অবজেক্টের ক্ষেত্রে দেখো হি র্যান এ রেস। কগনেট মানে হচ্ছে সমধাতুজ ক্রিয়া, হ্যাঁ সমধাতুজ ক্রিয়া। সমধাতুজ ক্রিয়া মানে হচ্ছে যে এমন একটা ভার্ব, এমন খাওয়া খেয়েছে, এমন দৌড়েছে, এমন হেঁটেছে, এমন হাসা হেসেছে। অর্থাৎ এই সমধাতুজ ক্রিয়াটা হচ্ছে এরকম যে ক্রিয়ার সাথে আরেকটা ক্রিয়া যুক্ত হয়ে তার অবজেক্ট তৈরি হয়। ঠিক আছে, এমন হাঁটা হেঁটেছি, এই যে এই হাঁটা, এমন হাঁটা, এ কিন্তু অবজেক্ট বা নাউনের কাজ করেছে। ঠিক আছে, আচ্ছা, তো হি র্যান এ রেস। তা এখানে খেয়াল করে দেখো র্যান তো হচ্ছে নর্মালি কি হয়ে গেছে যে ভার্ব, আর রেস ওই দৌড়টাই মানে কাইন্ড অফ তার সমধাতুজ ক্রিয়া। তাহলে হচ্ছে এ রেস ওয়াজ রান বাই হিম, সেটাই হবে, তাই তো? এ রেস ওয়াজ রান বাই হিম। আচ্ছা, তারপরে দেখো ফ্যাক্টিটিভ অবজেক্ট বা কমপ্লিমেন্টারি অবজেক্ট, যেটা একটু আগে আমরা ভালো করে বুঝলাম, উই মেড হিম ক্যাপ্টেন। আচ্ছা, পারবো ইনশাল্লাহ। পরবর্তীতে একটু আগাই, এইভাবে দেখো হানি টেস্ট সুইট। হানি বলো তোমরা কে? হানি টেস্ট সুইট, যে মধু খেতে মিষ্টি, হানি ইজ টেস্টেড সুইট, অথবা হানি ইজ সুইট when it is tasted. রাইস সেল চিপস, রাইস ইজ সোল্ড চিপস, রাইস ইজ চিপ when it is sold. দেখো এখানে দুই ভাবে ব্যবহারটা করা হয়, বিশেষ করে when এর ব্যবহার, এখানেও একটা when এর ব্যবহার, অথবা when ছাড়াই ডাইরেক্ট। ঠিক আছে, দুটোই জায়েজ, কোনো সমস্যা নাই। কারা যেন আমাকে দুটোই জায়েজ, কে যেন একবার বলছিল যে বাবা ভাইয়া তো আবার কি বলে জায়েজ, জায়েজ মানে ঠিক আছে, হ্যাঁ মানে কারেক্ট, রাইট, হ্যাঁ পারফেক্ট, অ্যাপ্রোপ্রিয়েট, সঠিক। ঠিক আছে, সো জায়েজ, হ্যাঁ জায়েজটা মনে রেখো আর কি। আচ্ছা, তারপরে এটা কি কজি প্যাসিভ দেখলাম, ফ্যাক্টিটিভ দেখলাম। আচ্ছা, তারপরে একটু সামনের দিকে আগাই। ইনফিনিটিভ টু যদি থাকে তাহলে টু কি বলছে? নট টু বি ইটেন, নট টু বি। টু থাকলে নরমালি প্যাসিভ করা যায় না। ম্যাঙ্গোজ আর গুড টু ইট, ইংলিশ ইজ নট ইজি টু লার্ন, এটাকে প্যাসিভ করা যাবে না। ঠিক আছে, ফুটবল ইজ ইন্টারেস্টিং টু প্লে, নট টু বি প্লেড এটা হবে না। হি ডাজ নট ওয়ান্ট টু বি ডিস্টার্ব, কিন্তু দেখো হি ডাজ নট ওয়ান্ট টু বি ডিস্টার্ব, এরপরে যেহেতু অ্যাডজেক্টিভ স্টাইলে ডিস্টার্ব ব্যবহার হয়েছে, সেই কারণে এই ডিস্টার্বের ক্ষেত্রে টু বি ডিস্টার্ব সেটা কিন্তু প্যাসিভে রূপান্তর করেছে। আচ্ছা, I do not like to be insulted, আমি অপমানিত হওয়া পছন্দ করি না। The teacher ordered the students to be punished, তাদের নিজেদেরকে পানিশড প্রাপ্ত হতে টিচার নির্দেশ দিয়েছিল। He wants someone to take photographs, he wants photographs to be taken. খেয়াল করেছো সামন আর দরকার হচ্ছে না, প্যাসিভ কিভাবে হয়েছে, এগুলো একটু কিন্তু ব্যতিক্রম, এগুলো একটু খেয়াল করে দেখে নিতে হবে। সামনটা চলে গেছে, তাই না? He wants photograph to be taken by someone, তখন আর সামনটা দরকার হয় না। I want him to write the letter, I want the letter to be written by him, এমনকি I want the letter to be written by him। অর্থাৎ দেখো এই ইনফিনিটিভ আসলে একটু ডিস্টার্ব তৈরি করতে পারে। সো ইনফিনিটিভের ক্ষেত্রে স্পেশাল ব্যতিক্রমগুলো কি? তোমরা যদি যারা আরো বেশি ট্যালেন্টেড, আরো বেশি ব্রিলিয়ান্ট, একটু গোপনে ব্যবহার করবে, মানে গুগলে গিয়ে একটু সার্চ করবে যে টু ব্যবহার করে প্যাসিভ করার নিয়ম। হ্যাঁ, প্যাসিভ ইন বা টু ইজ ইন টু ইন প্যাসিভ, টু দ্য ইউজেস অফ টু ইন প্যাসিভ, ইউজেস অফ ইনফিনিটিভ ইন প্যাসিভ, দেখবে আরো অনেক এক্সেপশন রুল দিবে, তখন তোমাদের কাছে ইজি হয়ে যাবে, তখন আর কঠিন মনে হবে না। ঠিক আছে, আচ্ছা, অ্যাডভাইস, বেগ, অর্ডার, রিকমেন্ড, আর্জ, ইনডাইরেক্ট অবজেক্ট এবং ইনফিনিটিভ এবং ডিরেক্ট অবজেক্টের ক্ষেত্রে দেখো দ্য ম্যানেজার আর্জ দ্য সুপারভাইজার টু রিডিউস দ্য রেটস, দ্য সুপারভাইজার ওয়াজ আর্জ টু রিডিউস দ্য রেটস। আচ্ছা, খেয়াল করে দেখো এখানে ম্যানেজার শব্দটা উধাও হয়ে গেল, তাই না? আচ্ছা, নর্মালি the manager urged the supervisor to reduce the rates, the supervisor was urged to reduce the rates। আচ্ছা, এখানে তো এমন হতে পারতো যে ম্যানেজার শব্দটাকে আমরা কাছে রেখেও কাজ করতে পারতাম, নিশ্চয় সম্ভব ছিল, কিন্তু যেহেতু নিয়ম অনুসারে ম্যানেজার এই নর্মালি সুপারভাইজারকে নিয়ন্ত্রণ করে বা আর্জ করে, সেই কারণে ম্যানেজার এখানে আর দরকার হচ্ছে না। He agreed giving up smoking, এবার দেখো he agreed that smoking should be given up। interesting এটা দেখো should be given up, agreed giving up এর কারণে এখানে দেখো should be given up চলে আসছে। তার মানে যদি এরকম দেখি যে আমরা যদি বলি কখনো যে আচ্ছা, আবার
take care of your health. দেখো উচিত অর্থে বা বিশেষ করে হচ্ছে যেটা জরুরি অর্থে, তখন দেখো প্যাসিভটা কিভাবে হয়, টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমার স্বাস্থ্যের যত্ন নাও, কাইন্ড অফ নির্দেশ দিচ্ছে, কিন্তু এই নির্দেশটা এমন নির্দেশ যেটা মানতেই হবে, কাইন্ড অফ অবলিগেশনস, ঠিক আছে? তো ঠিক সেই ক্ষেত্রে এরকম হবে, ইউর হেলথ শুড বি taken care of. Your health should be taken care of. খেয়াল করছো? Your health should be taken care of. ঠিক এইভাবে যদি এরকম আমি বলি যে stop smoking, ধূমপান বন্ধ করো, stop smoking, stop smoking, তাহলে প্যাসিভ কি হবে বলো তো, দ্রুত বলো কি হবে? স্মোকিং শুড বি স্টপড। খেয়াল করা যায়? হ্যাঁ, ভাবা যায় আমরা শুড বি নিয়ে আসছি এখানে, তাই না? আচ্ছা, ঠিক এরকম যদি বল স্টপ রাইটিং, হ্যাঁ স্টপ রাইটিং, তাহলে কি রাইটিং শুড বি স্টপড। ঠিক এইভাবে চেঞ্জটা হয়, হ্যাঁ, ব্যতিক্রম এগুলা। আচ্ছা, তোমরা পারবে, আর সমস্যা হবে না। হি মেড মি ডু দ্য ওয়ার্ক, আই ওয়াজ মেড to do the work by him, I saw him go, he was seen to go by me. পারবো ইনশাল্লাহ। এবার দেখো টুর ব্যবহার, বিশেষ করে টুর ব্যবহার দেখো আরো ব্যতিক্রম নোর ক্ষেত্রে। I know the cattle, the cattle are known to me, the students know the folk are known to the students. Interesting, এখানে দেখো ওরা আবার একটু ব্যতিক্রম করার চেষ্টা করেছে, ক্যাটেল এবং ফোক ব্যবহার করে। ক্যাটেল একটা প্লুরাল শব্দ, ফোক একটা প্লুরাল শব্দ। তোমরা নিশ্চয়ই জানো কিছু কিছু শব্দ হচ্ছে পুরো মিটমিটে শয়তানের মতো, তাদেরকে দেখে বোঝাই যায় না যেটা প্লুরাল। অনেকগুলো শব্দ এরকম আছে, নোট করে নিবে। এই যে ক্যাটেল, পোল্ট্রি মুরগি তোমরা খাও, পোল্ট্রি, ভার্মিন, জেন্ট্রি, ফোক, এলিট, ক্লার্জি, অ্যারিস্টোক্রেসি। তো এরকম অনেক শব্দ আছে, ক্যাটেল, পোল্ট্রি, ভার্মিন, জেন্ট্রি, ফোক, এলিট, ক্লার্জি, পিপল, চিলড্রেন, মেন, উইমেন, ডেইটেরিটিজ এন্ড পিপল, চিলড্রেন, মেন, women is a data, errata, agenda, media. তোমরা নাম্বার অংশটা একটু চোখ বোলাবে প্লিজ। গ্রামারের নাম্বার অংশটা একটু যাবে, যেটা কম্পিটিটিভ এক্সামে যাও বা অ্যাপেক্সে যাও, যে বইয়ে যাও বা মাস্টারে যাও, নাম্বার অংশটা চোখ বোলাবে, কারণ নাম্বার থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন ডিরেক্ট চলে আসে। মাউস কিভাবে মাইস হয়, লাউস কিভাবে লাইস হয়, একটু বুঝে নিবে, ঠিক আছে? না হলে কিন্তু ধরা খেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আনসার করো তো একটু, দেখি পারো কি না। আমি তোমাদের দুটো প্রশ্ন মিলে 30 সেকেন্ড সময় দিচ্ছি, আনসার করে ফেলো, দ্রুত আনসার করে ফেলো। দুটো প্রশ্ন মিলে 30 সেকেন্ড, কথা না, স্টপ। আনসার দিয়ে দিয়েছো? এ ট্রি ইজ নোন, হ্যাঁ কি হবে উত্তর বলো তো, কি দিছো? বাই। কিন্তু শর্ত অনুসারে কথা ছিল কি, টু থাকলে সরি নোন থাকলে টু হয় না, কিন্তু হবে না, এটা ব্যতিক্রম। এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই দুটো হচ্ছে ফ্রেজ, মানে ইডিয়মস এন্ড ফ্রেজ। এর মানে হচ্ছে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, আর এর মানে হচ্ছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুট, a man is known by the company he keeps. সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে। নর্মালি এই ইডিয়ম এন্ড ফ্রেজ বা প্রবাদ প্রবচন আমাদের বাপ দাদারা বলে গেছেন, তাই না? তো বাপ দাদারা নর্মালি হয়তো গ্রামারের সঠিক ব্যবহার জানতো না, তারা তাদের ধাঁচে বলে গেছে, এখন হ্যাঁ টু ব্যবহার না করে বাই ব্যবহার করে গেছে, এবং সেটাই নিয়ম অনুসারে আজও পর্যন্ত ব্যবহার হচ্ছে, ঠিক আছে? ইজ এ উইথ, দেখো এতক্ষণ আমরা যতটুকু দেখলাম যে আমরা সব সময় প্যাসিভ করতে হলে বাই বসে, প্যাসিভ করতে হলে বাই বসে। আসলে কি তাই? প্যাসিভ করতে হলে সব জায়গায় বাই বসে। হি অ্যানয়েড মি, দেখো আই ওয়াজ অ্যানয়েড উইথ হিম। হিজ পারফরমেন্স স্যাটিসফাইড দ্য টিচার ওয়াজ স্যাটিসফাইড উইথ হিজ পারফরমেন্স। ভেরি গুড। বলা হচ্ছে যে এই যে শব্দগুলো এখানে আমরা দেখছি, এই শব্দগুলোর পরে যদি
মানে উইথের ব্যবহার হয় নর্মাল নিয়ম অনুসারে বলছে অবজেক্ট যদি ব্যক্তি হয়, অবজেক্ট ব্যক্তি হলে উইথ বসে, আবার মাঝে সাঝে অবজেক্ট যদি বস্তু হয় তাহলে সেখানে কিন্তু অ্যাটও বসে যেতে পারে। আচ্ছা সেটা একটু দেখি পরে কি হয়। ইউজেস অফ ইন, এই শব্দগুলোর পরে ইন ব্যবহার। দ্য পট কন্টেইনড এ গ্লাস অফ ওয়াটার, এ গ্লাস অফ ওয়াটার ওয়াজ কন্টেইনড ইন দ্য পট, দ্য ট্রি অ্যাবজর্বস ওয়াটার, ওয়াটার ইজ অ্যাবজর্বড ইন দ্য ট্রি। বুঝছো নিশ্চয়ই যে এখানে কেমন ব্যবহার করলো, ব্যবহার ইনের ব্যবহার করেছে তাই না। এই শব্দগুলো একটু আল্লাহর রাস্তে মুখস্থ করে ফেলতে হবে, হ্যাঁ চোখ বোলাতে হবে, মুখস্থ বলতে চোখ বুলাইলে হবে ইনশাআল্লাহ। at ব্যবহার দেখো, annoy, astonish, alarm, agitate, amazed, disappoint, please, resign, marvel, shock, vex। please এর পরে একটা এই পড়ে গেছে। আচ্ছা এই শব্দগুলোর পরে বলছে অবজেক্ট, এরপরে যে অবজেক্টটা থাকবে সে অবজেক্ট যদি ব্যক্তি হয় তাহলে at না হয়ে উইথ হবে, আর অবজেক্ট যদি বস্তু হয় তাহলে সেক্ষেত্রে at হবে। উদাহরণ হিসেবে আমরা একটু দেখে নেই, একটু দেখলে বুঝতে পারবো ইনশাআল্লাহ, হ্যাঁ কঠিন হবে না, ঠিক আছে। আচ্ছা he satisfied me, he startled the dog। আচ্ছা the beauty was startled। আচ্ছা he satisfied me, I was satisfied with him, I was satisfied with him। খেয়াল করছো? ঠিক the dog was startled with him, ঠিক আছে। ঠিক এইভাবে হবে, চেঞ্জ করে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কিভাবে চেঞ্জটা হলো। আচ্ছা পরবর্তী আরেকটু আগাই, on should দেখো, on should take care of one's health, health should be taken care of। বুঝতে পারছো? some intransitive verb, have, has, had, become, fit, should, lack, resemble, এগুলো একটু সিরিয়াস গুরুত্বপূর্ণ। have, has, had, become, fit, should, lack এবং resemble এই শব্দ ময়নাগুলোর প্যাসিভ হয় না, প্যাসিভ হয় না। সামনের দিকে আগাই তাহলে আরেকটু দেখি কি হয়েছে। appear, occur, perish, belong, ensure, refer, compare, result, ইস্যু এই শব্দগুলোরও প্যাসিভ হয় না। ইট হ্যাপেন্ড লাস্ট ইয়ার, ইট ওয়াজ হ্যাপেন্ড লাস্ট ইয়ার, ইনকারেক্ট, এটা হবে না, ঠিক আছে। এই শব্দগুলোর প্যাসিভ হয় না, আল্লাহর রাস্তায় একটু মুখস্থ করে ফেলবে এগুলোর প্যাসিভ হবে না, ঠিক আছে। আচ্ছা একটা ব্যতিক্রম একটু দিয়ে দেখি তো পারো কি না। যদি পারো তাহলে বুঝবো তোমাদের ভেতরে ব্যতিক্রম কিছু আছে। হি ডাইড ইন 2002, সে 2002 সালে মারা গিয়েছিল। প্যাসিভ করো তো সব মিলে 20 seconds টাইম। হি ডাইড ইন 2002, প্যাসিভ করে ফেলো কি হবে? আচ্ছা অনেকে এরকম করে 2002 was died in by him, হবে না, প্যাসিভ হয় না, ডাই ভার্বের প্যাসিভ হয় না, ঠিক আছে। তাহলে ব্যতিক্রম জায়গা থেকে যেটা খেয়াল করলা, he will abide by him, সে নিয়ম, he will abide by him, সে তাকে মেনে চলবে, বা he will abide by discipline দাও, he will abide by discipline, সে ডিসিপ্লিন মেনে চলবে। এটার প্যাসিভ করতে হচ্ছে discipline will be abode by him। দেখো দুটো বাই ব্যবহার হচ্ছে, এই যে দুটো বাইয়ের ব্যবহার কারণ হচ্ছে একটা বাই অলরেডি এখানে আছে, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে কিভাবে চেঞ্জটা হয়। আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ তোমরা ক্লাস করছো, তোমাদের ধৈর্যর উন্নতি হোক, অনেক ভালো হোক। আর কিছু সময় একটু প্র্যাকটিস করবে এবার, ঠিক আছে। প্র্যাকটিস করে দেখবো যে তোমাদের আলহামদুলিল্লাহ এই যতটুকু ভয়েস তোমরা দেখলা তোমাদের ভেতরে কতটুকু কাজ হচ্ছে, ঠিক আছে। আমরা সেদিকে একটু যাবো তাহলে ইনশাল্লাহ। তাহলে একটু দেখি
প্র্যাকটিস ওয়েতে একটু যাই, প্র্যাকটিস শিটটা বের হও, একটু এটার উপর একটু প্র্যাকটিস করে দেখব পারি কিনা। একেবারে প্রথম থেকে, ঠিক আছে, কয়েকটা প্রশ্ন প্র্যাকটিস করে দেখব, অলমোস্ট 10 to 15 মিনিটস, ঠিক আছে। কোশ্চেন প্র্যাকটিস করব এবং আমরা যে রুলস পড়ে আসলাম সেই রুলসগুলো কোশ্চেনের ভিতরে আছে কিনা, এবং তোমরা কিন্তু নিশ্চয়ই 200-300 প্রশ্ন প্র্যাকটিস করে ফেলবে, ঠিক আছে। হ্যাঁ, ভুল হবে না তো ইনশাল্লাহ? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি। The correct passive form, we don't like the ideal people. আচ্ছা, আমি এখানে ব্যতিক্রম কিছুই পাইনি, অ্যাসার্টিভ সেন্টেন্সেই আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকলেও কি হচ্ছে দেখি, কোনো কাহিনী আছে কিনা। অ্যাসার্টিভ সেন্টেন্সে থেকে কি সমস্যা হচ্ছে? আচ্ছা, শুধু নেগেটিভ আছে, তাই না, মানে নেগেটিভ সেন্টেন্স দিয়ে তৈরি হচ্ছে। We don't like the ideal people. আচ্ছা, আইডিয়াল পিপল আমরা খুঁজে বের করি, উত্তর বের করো, দ্রুত বের করো উত্তর। We're not liked by the ideal people. Ideal people are not liked by us. Ideal people are not of our liking. Ideal people are not liked by us. আচ্ছা আচ্ছা, দুটো একই, ideal people are not liked by us. আচ্ছা, তাহলে উত্তর বি এবং সি দুটোই কারেক্ট, ঠিক আছে। Ideal people are not liked by us, এটাই হবে উত্তর। এটা হচ্ছে ideal people are not, এখানে নাই। হ্যাঁ, আচ্ছা, উত্তর তাহলে বি হিসেবে ধরে নাও। আচ্ছা, যেহেতু পারছো উত্তর দেখি, আমরা পারলাম ইনশাল্লাহ। আচ্ছা, পরবর্তীতে একটু দেখি। That house has not been lived in for years. খেয়াল করে দেখো, এখানে একটা ছোট্ট ট্রিক্স ওরা ঘটানোর চেষ্টা করছে, সেটা হচ্ছে এই দেখো, ইন এবং ফর দুটো প্রিপোজিশন ব্যবহার করেছে জাস্ট। হ্যাঁ, আমরা করে এসছি না যে লুক ফর ছিল বা বাই ছিল, ঠিক সে অনুসারে দেখো, প্র্যাকটিস করে ফেলো। That house has been lived in for years, মানে কেউ যেন বাস করেছে এই হাউসে, তাই না, দীর্ঘদিন। বের করে ফেলো, কেউ বাস করে ফেলেছে। আমি সরে যাই, প্র্যাকটিস করে ফেলো, দেখে ফেলো, খুঁজে পাও কিনা। তো দুটো প্রিপোজিশন দিয়ে, আচ্ছা, no one has been living in that house for years, no one ever lived in that house for years, আচ্ছা, no one never lived in that house for years, nobody had been living for years in that house, আচ্ছা, that house has not been lived, আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাই তো। has been living, no one has been living in that house, না না, has been living তো না, has been living হবে না, no one ever lived, no one ever lived in that house, no one never lived in that house for years, no one ever lived। যেহেতু খেয়াল করে দেখো, এখানে খুব সহজে বোঝা যাচ্ছে, সরি বড় হয়ে গেল, আচ্ছা ছোট হয়েছে। খেয়াল করে দেখো, এখানে যেহেতু নো ওয়ান আছে, তাহলে এরপরে এভার বসে, ঠিক আছে। নো ওয়ান নেভার কি হয়, দুটো হয়ে যায় না, তাহলে এটা উত্তর, ঠিক আছে। দেখি তাই কিনা, দেখি উত্তর সেটা কিনা। No one has been living in that house for years. আচ্ছা, that house has not been lived in for years. No one ever lived in that house for years. আচ্ছা, no one has not been lived, has not been lived, present perfect আছে। No one has been living, না না, উত্তর বি হবে, ঠিক আছে, উত্তর বি, উত্তর বি হবে, ঠিক আছে। পরে চলে যায়। আচ্ছা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা দেখো, মানে প্যাসিভ হয়ে গেছে, প্যাসিভের ভেতরে কোনটা কারেক্ট? মাই পকেট হ্যাজ বিন পিকড, মাই পকেট ইজ পিকড, মাই পকেট ইজ পিকিং, মাই পকেট হ্যাজ পিকড। বোঝাই গেছে প্রথম, মানে প্যাসিভে আছে কোনটা সেটি, আর বাকিগুলো তো ভুল। মাই পকেট ইজ পিকড, আচ্ছা, মাই পকেট ইজ পিকড, এটা উত্তর হচ্ছে এ, বুঝতে পারছো? আচ্ছা, which one is the correct passing of who will help you? পারবে, এটা আমরা করেছিলাম। কি হবে? হ্যাঁ, by whom will you be helped? পারবে, তাই তো? উত্তর কই? এ, by whom will you be helped? আচ্ছা, passive, he is going to open a shop, সে একটি দোকান খুলতে যাচ্ছে, তাই তো? A shop is going to be opened by him, a shop is going to be opened by him। আলহামদুলিল্লাহ, কঠিন না। Open the window, পারবা না ইনশাল্লাহ, সবগুলো সহজ। Let the window be opened। আচ্ছা, পরেরটা দেখি। Some children were helping the wounded man,
তাহলে the wounded man were being helped by some children, খুঁজে বের করো। The wounded man was being helped by some children, or তো হবে না, was হবে, হ্যাঁ, wounded man singular, ঠিক আছে? আচ্ছা, I know him, which will be the passive form, পারবে না? I know him, কি হবে? পারবে তোমরা ইনশাআল্লাহ? কঠিন হবে কি? আশা করা যায় তোমাদের কাছে কঠিন হবে না। He is known to me, তারপরে দেখি, a lion may be held even by a little mouse, আচ্ছা, even by a little mouse, আচ্ছা, even by little mouse may help a lion, আচ্ছা, আলহামদুলিল্লাহ, কঠিন না। My teacher embodies all the good qualities, এই যে embodies আমরা পড়েছিলাম এই শব্দের পরে embody শব্দটার পরে by হয় না, at হয় না, ওদের in হয়। তাহলে দেখো all the qualities are embodied in my teacher, খেয়াল করছো এখানে কি হয়েছে, এই দেখো by ব্যবহার কিন্তু হয়নি, in ব্যবহার হয়েছে, embodied পরে in শব্দটা ব্যবহার করে প্যাসিভ করতে হয়। Who will do the work, পারা যাবে, by whom will the work be done, আচ্ছা, the minister has sworn a new cabinet in the Dhaka, আচ্ছা, the minister has sworn a new cabinet, তাহলে a new cabinet has been sworn by the minister in Dhaka, তাই তো, a new cabinet has been sworn in Dhaka। আচ্ছা, দেখো এখানে একটা বিষয় আছে, মিনিস্টার শব্দটার উল্লেখ করা লাগেনি, কারণ এই ক্যাবিনেটে কিন্তু মন্ত্রিসভার লোকজনরাই নরমালি মানে সোয়ার করে থাকে, তাই না? সোয়ার করে হচ্ছে মিনিস্টাররা ক্যাবিনেটে। ইন্টারেস্টিং না? আচ্ছা, Sheila was writing a letter, আচ্ছা, এটা আরেকটু বুঝে নাও, মানে ক্যাবিনেট মানে মন্ত্রিসভা, তার মানে ওখানে তো মিনিস্টাররা থাকেই, তাহলে নতুন করে তো দরকার হয় না, ঠিক আছে? আচ্ছা, Sheila was writing a letter was being written by Sheila, পারবা ইনশাআল্লাহ। People always remember patriots, কি হবে, the patriots are always remembered, people দরকার হয় না, দেখছো, people দরকার হবে না। আচ্ছা, there is somebody walking behind us, I think there is somebody walking behind us, being followed, আচ্ছা, choose the passive form, somebody will clean office tomorrow, the office should be clean tomorrow, হ্যাঁ, the office must be clean tomorrow, দেখছো, will clean tomorrow, should be বা must be, অফিস তো পরিষ্কার করতেই হয়, এই কারণে একটা মাস্ট ব্যবহার হয়েছে। Very few countries in the world by monarchs are ruled, মানে এই সময় এসে খুব কম দেশ এই monarchs দ্বারা শাসিত হয়, মানে রাজ্যদের দ্বারা, are ruled। আচ্ছা, by the time I get there the work interesting will have been done, আচ্ছা, words প্লুরালে আছে, is হবে, হ্যাঁ, words are by human, words are by human, words তো প্লুরালি, words মানে যুদ্ধ, are caused by human, যুদ্ধ মানব দ্বারা সৃষ্ট। The passive, whom does he love, আলহামদুলিল্লাহ, who is loved by him, পারবেন ইনশাআল্লাহ? আমি তাহলে একটু কঠিন দেখছি না, আমি তাহলে তোমাদেরকে এখন যেটা করব, এই প্র্যাকটিস শিটটা তোমাদেরকে শেয়ার করে দিব। তাহলে আজকে আমি তোমাদেরকে যেটা শেষ করতে চাই, যেটা দিয়ে বেসিক্যালি প্যাসিভ পরীক্ষায় প্রশ্ন আসার জন্য বেসিক থেকেও আসবে, আর বেসিকের ভেতরে হচ্ছে অবশ্যই টেন্স গুলা, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রেজেন্টের চারটা, ইনডিফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্টেরও চারটা, ফিউচারের চারটা। ঠিক একটি সেন্টেন্স বানাবা, হি রিডস বুককে একেবার 12টা বানাবা এবং সেটাকে ট্রান্সফার করে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করবা, প্যাসিভ থেকে অ্যাক্টিভে করবা। ঠিক যদি পারো এইভাবে আরো চেঞ্জ করে নিতে পারো, আরো কয়েকটা সেন্টেন্স, ঠিক আছে? এরপরে নরমালি সেন্টেন্স অনুসারে, সেন্টেন্স হচ্ছে মিনিং অনুসারে এবং স্ট্রাকচার অনুসারে। মিনিং অনুসারে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, তো এগুলো সব কিভাবে চেঞ্জ করতে হয় বুঝে নিবে, এবং সবগুলো অ্যাসার্টিভের উপর অ্যাফার্মেটিভ, নেগেটিভ স্ট্রাকচার আছে, ঠিক আছে? আর কমপ্লেক্স সেন্টেন্স দুটি সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, আর বিশেষ করে ডাব্লিউএস কোশ্চেনের ব্যবহার এবং কিছু শব্দের পরে প্রেপোজিশনের ব্যবহার, কোথায় অ্যাট বসে, উইথ বসে, কোথায় ইন বসে, কোথায় ডাবল প্রেপোজিশন বসে, এগুলো ছিল মূলত ব্যতিক্রম এবং বিগত সালের প্রশ্ন। তো তোমরা যদি টেন্স না বোঝো, সেন্টেন্স না বোঝো এবং ডাব্লিউএস কোশ্চেন না বোঝো এবং সবগুলো নরমালি বাংলা অর্থ না বুঝতে পারো, প্রেপোজিশনগুলো বুঝতে না পারো, তাহলে এবার তোমাদের কঠিন হয়ে যাবে। এবং আরো কঠিন কখন হবে? যখন তোমরা যদি পড়বে না, পড়া হয় না। তো এই বিষয়ের উপর 100 মার্কসের প্রশ্ন হবে।